হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অনিকেত স্যার চ্যাম্প এডুকেটসের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি। তো এর আগের দিন আমাদের পার্সেন্টেজ করেছিলাম 30 তারিখ 30 নাম্বার অবধি। তো আজকে 31 নাম্বার থেকে শুরু হবে। তো তার আগে আমরা যেগুলো করেছিলাম তার একটু রিক্যাপ করে নিই। আমরা শিখেছিলাম সাকসেসিভের এই রুলটা, অর্থাৎ কোনো জিনিস A% এবং B% বৃদ্ধি পেল, তাহলে কিউমুলেটিভ বৃদ্ধি বা A% কমলো, B% কমলো, বা এটা কমলো এটা বাড়লো, তাহলে এর সূত্রটা কি প্লাস মাইনাস A প্লাস মাইনাস বি ইন্টু প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি বাই 100। এটার মানে কি নেট চেঞ্জ, অর্থাৎ টোটাল যে সম্পূর্ণ যে পরিবর্তন সেটা টোটাল কত পার্সেন্ট হলো সেইটাই এখানে বলতে চাইছে। তো আজকে আচ্ছা, আর একটা কিছু করেছিলাম যে কোন ক্ষেত্রে আমি কোন সূত্রে অ্যাপ্লাই করব। যে কোনো জায়গায় যদি 1%, 2%, 3% এইগুলো দেওয়া থাকে তখন আমি এই সূত্রে অ্যাপ্লাই করব। আর একটা আমরা কি শিখেছিলাম, আর একটা আমরা শিখেছিলাম হলো রেশিও। রেশিও কোথায় অ্যাপ্লাই করব, যে কোনো জায়গায় 16.2-3% দেওয়া থাকলো, বা 14.1-7% দেওয়া থাকলো, বা 5.5-19% দেওয়া থাকলো। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা রেশিও মেথড ইউজ করব। এইবার যেগুলো হলো 10, 20, 30 এগুলোর ক্ষেত্রে দুটো মেথডই চলবে, এই মেথডে অ্যাপ্লিকেবল, আবার এই মেথডও চলবে এই ক্ষেত্রে। এই পর্যন্ত আমরা শিখেছিলাম। তা আজকে আমরা শিখবো, এখন আমাদের কি বলে দেবে, এখন আমাদের এই যে নেট চেঞ্জ, এই নেট চেঞ্জটাই বলা থাকবে আমাদের আগে কত চেঞ্জ হয়েছিল, অর্থাৎ এই যে চেঞ্জটা এই মান বা অথবা এই যে এই মানটা আমাকে বার করতে হবে, টোটাল চেঞ্জটা আমার বলা থাকবে। তাহলে ওটা বার করতে হবে, ওটা বিভিন্ন প্রসেস আছে, এবার আমি বলছি ধীরে ধীরে। দেখো দেখো এইখানে যেটা বলেছে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.25% বৃদ্ধি পেল, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু শতকরা কত বৃদ্ধি। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে দুটো বাহুর গুণফল, a ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কি, এইটাই হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কিন্তু আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এবার এইটা যদি আমাদের ক্ষেত্রফল হয় তাহলে আমাকে কি করতে হবে, এই যে এই যে 32.25, এইটাকে আমরা কি করব এখন, অর্থাৎ কোন জিনিস 100 ছিল সেইটা ভেঙে 132.25 হলো। এবার এটা যদি রুট করি তাহলে 10 হবে, 10 বলছি, সরি, হ্যাঁ 10 হবে এবং 15 হবে, না গন্ডগোল হলো, সরি 15 বলছি কেন। দেখো এবার আমি এটাকে ভাঙবো, কিভাবে ভাঙবো, একটা হয় রেশিওর মাধ্যমে করা, আর একটা হয় আমাদের রুটের মাধ্যমে করা। তো প্রথমে ছিল 100, এখান থেকে হলো 132.25। এবার এটাকে আমরা কাটবো, প্রথমে এখান থেকে ডবল জিরো তুলে নিব এখানে। এবার এটাকে আমরা কাটবো, প্রথমে ধরো 25 দিয়ে কাটলাম, তো হলো 400, এখানে হবে 4×25 100, 100 থাকলে 25 7 72। দেখো আমাদের হিসাবে কোনো একটা গন্ডগোল হচ্ছিল, 100 থেকে 132.25, দুটো শূন্য উঠিয়ে দিলাম এখান থেকে, 132.25। আচ্ছা, এইবার কাটলাম 4×25 100, এখানে কাটলাম 4×25 100, থাকলো কত 32, একটা জিরো নামালাম, 25 আর ওদিকে
5 5 5 10, আচ্ছা 30, 4 5 20, 5 5 25, 5 5 5 25, 7 থেকে 5 বাদ দিলে 1 5 2 10, 529। এটা 25 দিয়ে কাটলে হবে 529। ঠিক আছে, এইবারে এইখানে আমি আবার কাটবো। দেখো 20 আসলো, এখানে আসলো 23। কাটলাম বলতে এটাকে এবার রুট করে দিলাম, স্কোয়ার রুট করলাম। রুট করলে 20 থেকে 23, তাহলে নেট চেঞ্জ কত হলো? 3/20 ইন্টু 100। তাহলে কত হলো? 3/20 ইন্টু 100 মানে 15%। এই হলো উত্তর। এবার এটা আমরা অন্যভাবে আর একটা বার করতে পারি, সেটা হলো আমাদের অন্যভাবে থেকে এইভাবেই সবচেয়ে সুবিধা। একটা রেশিওর মাধ্যমে করো, ওখানেও রুটই করতে হবে আলটিমেটলি গিয়ে। সুতরাং এইভাবে করলে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ এটার জন্য। এবার দেখো এইবার যেটা বলছি, এটা আমাদের রেশিওর মাধ্যমে করতে হবে, বা রেশিওর মাধ্যমে যদি না করি যে সাকসেসিভ লাগাবো। অর্থাৎ প্রথমে আমি কি বলেছিলাম যে আমাদের দুটো সূত্রের মাধ্যমে আমরা এটাকে করতে পারি। দেখো একটা সূত্র কি, যে প্লাস মাইনাস এ, আর একটা হলো প্লাস মাইনাস বি ইন্টু প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি বাই 100। এই সূত্রের মাধ্যমে হবে, অথবা রেশিওর মাধ্যমে করতে পারি। তাহলে দুটোকে আমি করে দেখাই, যে এখানে +10 +20, এই যে এইখানে +10, এইখানে +20, অর্থাৎ এখানে ইন্টু থাকলো থেকে +10 +20 বাই 100 হলো। এইবারে দেখো কি বলেছে, যে এই প্লাসে প্লাসে প্লাস আসলো এখানে হলো। তাহলে 10 আর 20 30 যোগ 2, 2 মানে এখানে 200 আসবে, 200 বাই 100 কাটলাম এটাকে, তাহলে 32%। এই হলো চেঞ্জ। এইবার এটাকে আমি যদি রেশিওর মাধ্যমে করি কি হবে? 10% বৃদ্ধি পেয়েছে, তার 10% ভগ্নাংশে কত লেখা হয়? 10% মানে হলো 1/10। তাহলে এটা কি হবে? 10 থেকে 11 আসবে। আবার এইটা কি হবে? 20% মানে কত? 1/5, এটা হলো 20%। তাহলে এটা কি হবে? 5 থেকে 6। তাহলে এবার এটা কত হলো? 50 থেকে 66। গুণ করলাম এই দুটা, এটা গুণন হলো। তাহলে এবার নেট চেঞ্জ কি হবে? 50 থেকে কত হলো? 66 হলো। তাহলে কত বৃদ্ধি পেলো? 16/50 ইন্টু 100। এইভাবে একই আসলো 32%। এটা এই দুটো প্রসেসেও করতে পারে, যে প্রসেস ফলো করবে, যার যেটা সোজা মনে হয়। আচ্ছা নেক্সট আমাদের কি আছে দেখো, এখানে বলছে লেন্থ অ্যান্ড ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ 20% বৃদ্ধি পেল, তার পরিসীমা কত? আচ্ছা পরিসীমাটা কি অ্যাকচুয়ালি? পরিসীমাটা হলো আমাদের ওয়ান ডাইমেনশনাল। মানে ধরো এই একটা রেক্ট্যাঙ্গেল, তো পরিসীমা মানে কি হবে? এই যে বাহুর দৈর্ঘ্য, এই যে বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই কটাই নেব আমি, কিন্তু ভেতরের এই যে এই মাপটা কিন্তু নেব না। অর্থাৎ ভেতরের যে এই পার্টটা কিন্তু বাদ থাকবে। খালি বাইরে এই যে লাল দাগগুলো, এইটাকে আমি ধরবো। তাহলে এখানে বলছে লেন্থ, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি 20% বৃদ্ধি পায়, অর্থাৎ মনে করো যে 20% বৃদ্ধি পেলো, মানে আমি তোমাদের, এটা সবগুলো ছিল হলো 5, মনে করো এইটা 5 ছিল, এইটা 10 ছিল, ঠিক আছে। তাহলে এইটা কত হলো? এইটা যদি 20% বৃদ্ধি পায়, তাহলে এটা 6 হবে, এইটা 12 হবে, এইটা 6 হবে, এইটা 12 হবে। আগে দেখে বুঝাই, তারপরে শর্টকাট আমি বলে দেবো। তাহলে এইগুলো দেখো যোগ করলে কত হচ্ছে? এইখানে 5 ছিল, এখানে 10 ছিল, 10 10 20, এটা হলো 30 হলো। এইবার এইখানে 12 12 24 36, তাহলে কত হলো? 6/30 ইন্টু 100।
1/5 মানে হলো 20% হলো। এইবারে আমি এটাই এখানে বোঝানোর চেষ্টা করলাম যে আমি এখানে একেই করি বা রেশিওর মাধ্যমে করি, ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ যেটা ওয়ান ডাইমেনশনাল জিনিস সেই ক্ষেত্রে যে দৈর্ঘ্য প্রস্থের যেটা বৃদ্ধি হবে সেটাই এখানে বৃদ্ধি হবে। এটা এইভাবে করার কিন্তু দরকার নেই কোনো, এইটাকে কিন্তু এইভাবে করার কোনো রকম দরকার নেই। এটা জাস্ট এইটাই, এই যে 20% যেটা লেখা আছে এইটাকে আমি এখানে বসিয়ে দেবো, বাস। আর কোনো কিছু করার দরকার নেই এক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো একই বলছে যে আয়তক্ষেত্রে পরিসীমা 12% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল। আচ্ছা, পরিসীমা যদি বৃদ্ধি পায়, পরিসীমা ওয়ান ডাইমেনশনাল জিনিস, দৈর্ঘ্য প্রস্থ ওয়ান ডাইমেনশনাল জিনিস, তাহলে পরিসীমা যদি 12% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে এটা বার করতে হবে। দেখো, আমরা এই ক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে, 2a.a², অর্থাৎ এই যে 12 যেটা ছিল, 2a.a² কোথা থেকে আসলো, এই যে এ প্লাস এ, এই যে প্লাস এ হলো, আবার এইখানে ইনটু প্লাস এ প্লাস এ, তাহলে এই যে 2a, এই যে এ যোগ হয়ে 2a ইন্টু a²/100, 2a প্লাস a²/100, এইটাই হলো এইখান থেকে আসবে যে 12 থেকে, অর্থাৎ এই যে +12 ইন্টু 12 × 12 ইন্টু বলছি স্যার, তাহলে 12 × 24 যোগ 1.44, এটা মানে হলো 25.44%। এই হলো উত্তর। এবার এটা তো গেলে এত বড়তে করা, এত বড় করলে সিলেকশন হবে না, তাহলে সিলেকশনের সময় আমি কিভাবে ফলো করব, এই যে 2a.a² এটাকেই জাস্ট বলবো 1 থেকে 30 অব্দি স্কোয়ার, কিন্তু সবার মুখস্থ রাখতে হবে। এটা আমি লিখে দিচ্ছি, এটা সবাই একটু নোট করে নেবে। দেখো, এইটাকে পরীক্ষার সময় আমি কিভাবে করব, যে প্রথমে 12, এই যে 12%, এইটাকে প্রথমে 12কে 2 দিয়ে গুণ করবো, তাহলে 24 বসাবো, বসালাম এখানে। আবার 12কে এখানে পয়েন্ট বসাবো, বসিয়ে 12 গুণ করলে কত হচ্ছে 100, 12 আর 12 গুণ করলে 144। এইবার দশমিকের পরে কিন্তু এখানে দুটো ঘরই থাকবে, বেশি থাকবে না, তাহলে এখানে 3টে ঘর চলে আসছে, এই একটা যায় এখানে যোগ হয়ে যাবে, তাহলে সেটা হলো 25.44%। এইটা হবে উত্তর। পরীক্ষার সময় আমাদের এতটা শর্টেই করতে হবে না, সেটা কিন্তু সিলেকশন হবে না। এবার 1 থেকে 30 অব্দি যেটা বলছিলাম স্কোয়ার, ওইটা আমি লিখে দিচ্ছি, সবাই একটু নোট ডাউন করুন। 13 স্কোয়ার মানে হলো 169, 14 স্কোয়ার মানে হলো 196, 15 স্কোয়ার মানে হলো 225, 16 স্কোয়ার মানে হলো 256, 17 স্কোয়ার মানে হলো 289, 18 স্কোয়ার মানে হলো 324, 20।
61। এইটা নোট ডাউন করে নাও। এইবার আমি বলছি হলো আমাদের বাকি যেগুলো বাকি থাকলো সেইটা আমি বলছি ধীরে ধীরে। আচ্ছা, 20 স্কোয়ার মানে হলো 400, 21 স্কোয়ার মানে হলো 441, 22 স্কোয়ার মানে হলো 484, 23 স্কোয়ার মানে হলো 529, 24 স্কোয়ার মানে হলো 576, 25 স্কোয়ার মানে হলো 625, 26 স্কোয়ার মানে হলো 676, 27 স্কোয়ার মানে হলো 729, 28 স্কোয়ার মানে হলো 784, 29 স্কোয়ার মানে হলো 861, 30 স্কোয়ার মানে হলো 900। এই যে লিস্টটা 1 থেকে 30 স্কোয়ার, এটা কিন্তু সবাইকে মুখস্থ রাখতে হবে, অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, না ছাড়া কিন্তু করতে পারবে না এক্সাম। আচ্ছা, এইবারে দেখো, এবার যেটা বলছে বৃত্তের পরিধি, এটাও কিন্তু পরিধিটা কি, পরিধি হলো 1 ডাইমেনশনাল। তাহলে এইখানে দেখো কি বলেছে, বৃত্তের পরিধি 50% বৃদ্ধি হলো। তাহলে ব্যাস 1 ডাইমেনশনাল, তাহলে একটু আগে কি বললাম, 1 ডাইমেনশনালে যে কোনো কিছু যা চেঞ্জ হবে, অর্থাৎ যদি পেরিমিটার বা পরিধি যা চেঞ্জ হবে, পরিধি যদি x% হয় প্লাস মাইনাস, বাকি যা যা আছে অর্থাৎ লেন্থ, দৈর্ঘ্য চেঞ্জ সেম হবে, প্রস্থ বা লেন্থ, উইথ, হাইট সব এক্স হবে, ব্যাসার্ধ, ব্যাস, অর্থাৎ 1 ডাইমেনশনাল কোনো কিছু যা চেঞ্জ হবে বাকি সব সেম রেটে চেঞ্জ হবে। সেটা যদি 2D হয়ে যায় তখন এই যে চেঞ্জটা হলো এর হলো এই যে 2a পয়েন্ট a স্কয়ার, এই ফর্মুলা পড়ে যাবে তখন। আবার যদি এটা 3 ডাইমেনশনাল হয় তখন আরেকটা হবে 3a পয়েন্ট 3a স্কয়ার আর a কিউব, তখন আবার এই ফর্মুলা অনুযায়ী হবে। সেটা আমি ধীরে ধীরে দেখাবো ওটা কিভাবে আসবে। দেখো, এবার যেটা বলছিলাম যে বৃত্তের পরিধি 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে পরিধি যদি 50% বৃদ্ধি পায় তাহলে ব্যাসটাও কিন্তু 50%ই হবে। এইটা অর্থাৎ আমাকে এখানে কিন্তু আমি বার করে ফেলতে পারলাম যে এই তিন এ বি ডি এর মধ্যে কোনো একটা হবে। এইবার এই দুটো যদি 50% করে বাড়ে, তাহলে অর্থাৎ দুটোই আমি রেশিওর মাধ্যমে করলাম যে দুটোই 50% বেড়েছে, অর্থাৎ 2 থেকে 3 হয়েছে। এটা এখন কিভাবে আসলো দেখতে গেলে তোমাকে আগের ক্লাসগুলো দেখতে হবে, কারণ 50% মানে হলো 1/2, তাহলে এটা কত হলো 4/9 হলো। তাহলে এখানে চেঞ্জ কত, 5-এর চেঞ্জ কার উপরে, 4-এর উপরে, ইন্টু 100, এটা মানে হলো 125। এবার এটা ডাইরেক্টও করা যেত সাকসেসিভের মাধ্যমে, 50-50 যোগ করলে 100। এবার আমি মুখে মুখে করবো এটাকে, অর্থাৎ 2 গুণন 50 কি হলো, 2 গুণন 50 মানে 100, আর a স্কয়ার মানলে 50 এর স্কয়ার কত, 2500। বোঝা গেল? এইবার কি বলছিলাম যে দশমিকের পরে সবসময় দুটো ঘর থাকবে, বাকি যেটা থাকবে এখানে গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে 125%, এই হলো বৃদ্ধি। তো এই ফর্মুলা শর্টকাট যে ট্রিকটা, এই শর্টকাট ট্রিকের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে। এই 2a পয়েন্ট a স্কয়ারের মাধ্যমে এইভাবে আমাদের করতে হবে সলভটা। দেখো এবার নেক্সট যে কোশ্চেনটা সেটা আসি, যে বলছে দেখো এবার 3 ডাইমেনশনালে যেটা আসছিলাম, যে দেখো ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 10% বৃদ্ধি হলো, আয়তন। এবার 3 ডাইমেনশনাল আমি একটা ফর্মুলা বলছিলাম একটু আগেই বললাম, 3a
0.3 a² ইন্টু a কিউব। আচ্ছা, এটা করার আগে আমি একটু বেসিক চার্ট চলে যাই, কিভাবে করতে হবে। আমি তিনটে পদ্ধতিতে জিনিসটাকে দেখাই আগে। দেখো, দেখাই এবার। এটা হলো বেসিক, এইটা হলো আমাদের রেশিও। তাহলে বেসিকে আমরা কিভাবে করব? বেসিকে যখন আমরা করব, এর একটা ফর্মুলা আছে যে a প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই 100 প্লাস এ বি সি বাই 1000। তাহলে এইখানে কিন্তু এ বি সি তিনটার মানই 10। তাহলে এই এ বি সি এর জায়গায় যদি 10 বসাই, তাহলে এই 10 যোগ করলে কত হবে? তিনটে 10 মানে 30। আবার দেখো এইখানে, দেখো এই এ বি গুণ হচ্ছে, মানে 10 ইন্টু 10 গুণন হলো, গুণন হয় কত হলো? 100 হলো। এবার এখানে কত আছে? তিনটে 100 আছে, মানে এখানে কত আসবে? 300 আসবে বাই 100। আবার এইখানে দেখো কি হবে, এখানে কি বলছে যে এ বি সি বাই 100। তাহলে এ বি সি এখানে কত কত করে আছে? 10 10 10। এবার তিনটে 10 যদি গুণ করি তাহলে কত হবে? 1000 বাই 1000, 1000 বাই 1000, এই তো। তাহলে এবার আমরা কিভাবে করব? যে এইখানে যোগ করে আসলো কত? 33। এটা সরি, এইটা হবে না, 10,000 হবে। তাহলে 33 প্লাস এখানে যেটা কাটি কত আসবে? 0.1। তাহলে উত্তর কত হবে? 33.1। এইটা হলো নেট চেঞ্জ। তাহলে এই যে ফর্মুলাটা, এটা কি দাঁড়ালো? যে তিনটে যদি ভ্যারিয়েবল থাকে, এটা শুধু, আচ্ছা এটা শুধু প্লাস এর ক্ষেত্রে না, টোটাল ফর্মুলাটা লিখে দিই আমি। অর্থাৎ প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি প্লাস প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি, এটা কিন্তু গুণন, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস সি প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি বাই 100। আবার প্লাস মাইনাস এ প্লাস মাইনাস, আচ্ছা এর নিচে থাকবে হলো 1000। আচ্ছা এটা পুরো আমি আরো পরিষ্কার করে লিখে দিই এটা। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে আমরা কিভাবে লিখছি সেটা, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি হলো। এইবার এখানে দিলাম আমরা প্লাস, যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি হলো, প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি হলো। এটা কিন্তু গুণ হচ্ছে সমস্ত, প্লাস মাইনাস সি প্লাস মাইনাস এ বাই কত হবে? বাই হলো 100। আবার এদিকে দিলাম প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি, এগুলো কিন্তু সব গুণন হচ্ছে। এই যে এবিসি প্লাস মাইনাস দিচ্ছে, এটা প্লাস মাইনাস হবে গুণন, গুণন হবে চিহ্নেরও। বাই কত হবে? বাই হলো 10,000। এই হলো গোটা ফর্মুলাটা, এটাকে কিন্তু মনে রাখতে হবে। এবার এটা হলো এটাও বেসিক না, এটা ডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে। এবার বেসিকের মাধ্যমে যদি কেউ করতে যায়, একদম সূত্র দিয়ে আসতে হবে। এবার কেউ ধরো কোনো পদ্ধতি জানে না, ধরো এই সূত্রটা সে জানে না, সে নর্মাল অবস্থায় প্রথমবার যদি পেপার দিয়ে থাকে, বা প্রথমবার কোনো প্রিপারেশন ছাড়া বা খুব মানে উইক প্রিপারেশনে যায়, তখন কিন্তু সে বেসিকের মাধ্যমে করবে। অর্থাৎ সে মনে করো ঘনকের এই সূত্রটা জানে, ঘনকের ফর্মুলা কি? যে এ কিউব। তাহলে ও কি করবে? এই যে 100
100কে কত করবে, 110 করবে, আবার এই 100কে 110 করবে, 100কে 110 করবে। এটা একবারে রেশিও হয়ে গেল। এইবার এইটাকে যদি আমি কিউব করি কত হবে, 1000। 11-র কিউব করলে কত, 1331। এবার এখানে বৃদ্ধি কত, 331-এর বৃদ্ধি কার উপরে, 1000-এর উপরে, ইন্টু কত, 100। এটা দিয়ে যদি কাটে কি হবে, নিচে 10 থাকবে, তাহলে 33.1। এইটা হবে আমাদের উত্তর। এটাও রেশিওর মাধ্যমে। আচ্ছা, এবার বেসিক রেশিও আমাদের হয়ে গেল। এইবার যে অ্যাকচুয়ালি পেপার সলভ করবে, যারা সিলেকশন নেবে তারা ফলো করবে হলো এই অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে কি করতে হবে, অর্থাৎ এই এটার ভ্যালু কত, এ মানে হলো 10। তাহলে এখানে কি করলাম, 3কে 10-এর সঙ্গে গুণ করলাম, কত হলো। আচ্ছা, এইখানে মনে রাখতে হবে, এইখানে কিন্তু দশমিকের পরে 4টা ঘর থাকবে, আর এখানে 1টা বা 2টা ঘর থাকবে, এইভাবে থাকবে কিন্তু। তাহলে 3-এর সঙ্গে যদি 10 গুণ করি কত হবে, 30 হবে, তাহলে 30 বসালাম। আবার 3-এর সঙ্গে যদি 100 গুণ করি কত হবে, 300 হবে। আর এই যে এ কিউব অর্থাৎ 10-এর কিউব, 10-এর কিউব হলে কত হবে, 1000। এবার দশমিকের পরে কটা ঘর থাকবে, এখানে 4টা ঘর। তাহলে এই 30টাকে এখানে লিখলাম, পয়েন্ট দিলাম। এই যে দুটো জিরো, একটা যে এই যে আর একটা জিরো, এই জিরোটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এবারে যে 10, এই 10টাকে এই যে ডবল জিরো, এই জিরোর সঙ্গে যুক্ত করে এই যে 10 করলাম। এবার এইখানে যে 3টা থাকলো, ওইটা এখানে গিয়ে কত হয়ে গেল, যোগ হয়ে গেল। অর্থাৎ 3 যে যোগ হয়ে গেল, এটা কত হয়ে গেল, 33। তাহলে এই যে উত্তর, এই জিরো গুলো এখন কেটে দাও, তাহলে উত্তর কত হলো, 33.1। আচ্ছা, এবার আরেকবার বলে দিই, 3a পয়েন্ট 3a স্কোয়ার আর a কিউব, এই। তাহলে এইখানে যেটা ছিল এর মান কত, 10। আচ্ছা, এখানে তার আগে বলে দিই যে দশমিকে আগে এখানে থাকবে হলো 2টা ঘর, এখানে থাকবে হলো 4টা ঘর, এই 3টে ভ্যারিয়েবলের ক্ষেত্রে। তাহলে এই যে 4টা ঘর, এই 4টা ঘরে 4টা ডিজিট বসবে, 4টা ডিজিট বসবে অবশ্যই। তাহলে এই 4টা ডিজিট বসালে প্রথমে এই যে এর মানটা কত হবে, এর মান হবে হলো 30। তারপরে এই এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে 100। এবার 3-এর সাথে যদি 100 গুণ করি তাহলে হবে হলো কত, 300। এ কিউব মানে 10-এর কিউব মানে 10,000 বলছে, 1000। এবার দশমিকের পরে কটা ঘর বললাম, আমি 4টা ঘর, তাহলে এখানে আমার 4টা ঘর করতে হবে। তাহলে ফার্স্ট যে জিরো, অর্থাৎ এই যে দুটো জিরো ছিল, লাস্টের দুটো জিরো আমি দুটো জিরোর জায়গায় লিখলাম। এইবার এখানে কত ঘর এক্সট্রা হচ্ছে, এই দুটো ঘর এক্সট্রা হচ্ছে, এই 10টা গিয়ে আমি এখানে যুক্ত করলাম, তাহলে কত হলো, 310 হলো। এখানে 30 আমার থেকে গেল কিন্তু। এবার কটা ঘর থাকবে, 4টা ঘর, এই যে 4টা ঘর আমি পেয়ে গেছি, এই যে একটা এক্সট্রা ঘর এটা গিয়ে এখানে যুক্ত হয়ে গেল, অর্থাৎ যোগ হলো, যোগ হয়ে 33.1 হলো। এই হলো শর্টকাট এর পদ্ধতি। বুঝে গেছো সবাই আশা করি। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে তার দিকে দেখা যাক এখন। দেখো এই যে 33.1। এবার দেখো কি বলছে, লেন্থ অফ এ কিউবয়েড ইনক্রিজ বাই 20%, ব্রেথ ইনক্রিজ বাই 30%, হাইট ডিক্রিজ বাই। অর্থাৎ যেখানে এই কেসগুলো থাকবে আলাদা আলাদা, এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট যে প্রসেসটা সেটা হলো রেশিও। রেশিও বলতে আমরা প্রথমে একটা চার্ট পড়েছিলাম পার্সেন্টেজের, এই যে 20% মানে কত, 1/5। এটাকে জাস্ট রেশিও ফর্মেটে কি লিখেছে দেখবো আমি, ইনক্রিজ না ডিক্রিজ। তাহলে যদি বৃদ্ধি পায় তাহলে জাস্ট আমি কি করবো, 5 থেকে এখানে 6 করে দেবো, সবচেয়ে শর্টকাট এটা। এখানে 30% মানে এটা কত হলো, 10 থেকে 13। এখানে কত হলো, হাইট বলেছে বৃদ্ধি কমেছে, তাহলে উচ্চতা কত হলো, 2 থেকে 1। এইবার এইখানে যদি কোনো কিছু আমাদের কাটা যায়, কাটতে হবে, তাহলে এই 2-এর সঙ্গে কিন্তু কাটতে হবে কি, সোজাসুজি কিন্তু কোনোদিনও কাটা যাবে না, কাটতে হবে কোনাকুনি। অর্থাৎ এই দিক থেকে যদি এই দিকে কাটতে পারি তবেই হবে, বা এই দিক থেকে এই দিকে যে কোনো একটা সংখ্যা কাটতে পারি। তাহলে 2 দিয়ে আমি কি কাটতে পারছি, 6 কাটতে পারলাম, এটা কেটে 3 করলাম।
তাহলে দেখো 5 10 50, 3 13 39, তাহলে কত কমলো? 11 কমেছে। কার উপর? 50-এর উপর। গুণন 100%, তাহলে এটা কত হলো? 22% কমেছে। এইটা এইরকম যদি কমা বাড়া দেওয়া থাকে, সবচেয়ে শর্টকাট হলো এই পদ্ধতিতে করা, ওটাই বেস্ট আর কি। এইরকম এক লাইনে বা 2 লাইনে কোশ্চেন যদি করতে পারো তবেই কিন্তু সিলেকশন হবে, বারবার বলছি। আচ্ছা দেখো নেক্সট যে অঙ্কটা কি বলেছে, যে শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা 25% বৃদ্ধি পেল, তাহলে এর মোট ক্ষেত্রফল 500 পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর কি প্রভাব পড়বে? দেখো এখানে কি বলেছে, যে দুটোই 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা তুমি দুই ভাবে করতে পারো, একটা তো এই সূত্র দিয়ে করতে পারো, আর একটা কিভাবে করতে পারো, আর একটা হলো রেশিও। এই দুটো পদ্ধতিতে হয়ে যাবে। তাহলে এইখানে যদি করি 2 গুণন 25, আর 25-এর যে স্কোয়ার, অর্থাৎ 25-এর এই যে স্কোয়ার লিখলাম, তাহলে 25-এ 2 গুণন 25 করলে 50। এখানে কি বলেছিলাম, যে দশমিকের পরে দুটো ঘর থাকবে, তাহলে 25-এর স্কোয়ার করলে 625 স্যার। তাহলে 25টা আমি এখানে রাখবো, অর্থাৎ 2 ঘরকে আমি এখানে রাখবো, বাকি 6টাকে আমি এখানে ট্রান্সফার করে দেবো। এই হলো আমাদের 56/25। এবার রেশিওতে যদি করি, 25% কি 25% বৃদ্ধি, তাহলে এখানে জাস্ট আমি কি বলবো দেখবি, যে 25% বৃদ্ধি, তাহলে বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেলে আমি কত লিখবো? 4 থেকে 5। এখানেও লিখবো হলো 4 থেকে 5। তাহলে এই দুটো গুণ করে হলো 16 থেকে 25। তাহলে এখানে বৃদ্ধি কত? 9/16 ইন্টু 100। এইটা যদি সলভ করি, এই পার্সেন্টেজটাই উত্তর আসবে। এটা 4টা কিন্তু মনে রাখতে হবে, তাহলে তোমরা ফটাফট কাজ করতে পারবে। আচ্ছা দেখো, একটি রুটির দাম দেখো 25% বৃদ্ধি পেয়েছে। বাজেট বজায় রাখতে ক্যাটরিনা রুটির যে অর্থাৎ যে কনজামশন, যেটাকে বলছি ভোগ, আমি 20% কমালো। তাহলে রুটির কারণে খরচে বৃদ্ধি হলো কত পার্সেন্ট? ঠিক আছে দেখো, আমি একটা সূত্র বলেছিলাম, যে প্রাইস প্রাইস বলছি সরি এক্সপেন্ডিচার ইকুয়াল টু কি বলেছিলাম, এক্সপেন্ডিচার মানে প্রাইস ইন্টু কনজামশন। এক্সপেন্ডিচার মানে হলো প্রাইস ইন্টু কনজামশন। তাহলে এই ইয়েটা যদি আমি মেনে চলি, তাহলে দেখো এখানে কি বলেছে, যে আমাকে তাহলে এইখানে কি রাখতে হবে? রেশিওতে আমি এইটা ইউজ করবো রেশিওর টেবিলে, অর্থাৎ এইখানে রাখবো হলো প্রাইস, এখানে রাখবো হলো কনজামশন। প্রাইস মানে কি? দাম। কনজামশন মানে হলো ও কতটা ভোগ করছে। ঠিক আছে, তাহলে এটা ছিল বিফোর, অর্থাৎ বি দিয়ে, আর এটা ছিল আফটার। বিফোর মানে হলো আগে, আর আফটার মানে হলো পরে। তাহলে বিটা হলো আগে। তাহলে আগে কি হয়েছে, যে প্রাইস বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কত হয়েছে? 4 থেকে 5। এবার আমাকে কি বার করতে হবে, যে কনজামশন কি করেছে? কনজামশন রিডিউস করেছে কত পার্সেন্ট? যে 5 থেকে 4 করে দিয়েছে। তাহলে এইবার 20 থেকে 20 আসলো গুণন করে, এই যে এই সূত্র দিয়ে গুণ হলো প্রাইস ইন্টু কনজামশন। এখানে বার করতে হবে ব্যয়, অর্থাৎ এক্সপেন্ডিচার। তাহলে এই 1 থেকে 1, তাহলে কি হলো? কোনো চেঞ্জ হলো কি? হয়নি। তাহলে এখানে 0% হবে। এইবার এটাকে আমরা শর্টকাটে দেখো কিভাবে করব, এত করার থেকে। এটাকে যখন আমি শর্টকাটে করতে যাব, দেখো এখানে কি বলেছে, যে প্রাইস এত পার্সেন্ট বাড়িয়েছে, কনজামশন এত পার্সেন্ট কমিয়েছে। এটা দেখো, এটা পড়ার মাধ্যমে, মানে এটা অঙ্ক করতে করতে তোমাদের হ্যাবিট হয়ে যাবে। কোনো একটা জিনিস যদি 25% বাড়ে, অর্থাৎ দেখো 1/4, তো এখানে কি বেড়েছে? 4-এর উপর 1 বেড়েছে। এইটাকে এবার যদি 4-এ আসতে চাই, 4-এর উপর যদি 1 বাড়ে, তাহলে কত হবে? 5/4 হবে।
এই 5 থেকে যদি আবার 4-এ আসি, তখন আমার কত পার্সেন্ট কমাতে হবে? 1/5 কমাতে হবে। তাহলে কত পার্সেন্ট হলো? 20% কমলো। এটা শর্টকাটে এইভাবে করা যায়। এই হ্যাবিটটা তখনই ডেভেলপ হবে যখন তোমরা অঙ্ক প্র্যাকটিস করা শুরু করবে। কোনো জিনিস যদি 25% বাড়ে, ওটাকে যদি আবার 20% কমাই, তবে সেই সংখ্যায় আসে। এটা হলো অঙ্ক করার হ্যাবিটে এইটা পদ্ধতিটা ধীরে ধীরে তোমাদের আয়ত্তে চলে আসবে। অর্থাৎ এখানে আমি এটাই বলতে চাইলাম, ধরো আমি 4 থেকে 5 করলাম, যেটা আমি বলেছি যে 4 থেকে 5 করলাম, এই যে দাম, অর্থাৎ দাম 4 থেকে 5 করে দিলাম। আবার এটা কি বলছে যে কনজাম্পশন অফ দিস ব্রেড রিডিউসড বাই, অর্থাৎ রুটির যে ভোগ সেটা 20% কমালাম, অর্থাৎ 5 থেকে আবার 4-এ আসলাম। তাহলে কত হলো? এই যে এক, এই যে 20%, এই যে 25%, কিন্তু সংখ্যা তো সেই একই থেকে গেল, সেই 4ই তো থেকে গেল, ওই জন্য নেট চেঞ্জ 0। দেখো, রেডমি নোট প্রো ম্যাক্সের দাম 10% কমলো, আবার 10% কমলো, তাহলে মোট দামে সম্মিলিত হ্রাস নির্ণয় করো। দেখো, এর একটা সূত্র আছে, দুটোই যদি কমে তখন আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, আর রেশিওর মাধ্যমে তো আমরা জানি। তাহলে দেখো 10 + 10 20 হলো, মাইনাস কত হবে? এ বি বাই 100, মানে এ বি বলতে এই যে এটাই এ এটাই বি, তাহলে ধর 100, তাহলে 19% কমবে। এইবারে এই একটা ফর্মুলা গেল। এইবার আমি যদি রেশিওর মাধ্যমে করি, যে 10 থেকে কত হলো? 9 হলো, এটাও 10 থেকে কত হলো? 9 হলো। তাহলে এইখানে কি হবে? এইখানে আমাদের কিন্তু যোগ করতে হবে। যোগ করতে হবে বলছি, সরি। দেখো, এইখানেও একই আমাদের করতে হবে, অর্থাৎ 10 থেকে এটা 9 হলো, এখানেও কিন্তু 10 থেকে আমাদের 9 হলো। তাহলে এইটা আমি সেম, আমি যেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে করেছিলাম 100 আর 81, তাহলে কত কমলো? 19% কমলো। এইভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এটাও আমরা কিন্তু এইভাবেই করব। এটা রেশিওর মাধ্যমে গেল, এবং এটা গেল আমাদের হলো সূত্রের মাধ্যমে। তো যার যেটা পছন্দ এটা এইভাবে করবে তোমরা সবাই। দেখো, এবার কি বলেছে যে স্যাভলনের যে দাম সেটা 20% বৃদ্ধি পেলো, আবার 10% বৃদ্ধি পেলো। তাহলে এটা এক তো ওইভাবে সূত্র দিয়ে করা যায় যে 20 যোগ 10 যোগ 20 ইন্টু 10 বাই 100, এই একটা সূত্র। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হলো 32%। আবার যদি আমরা এইভাবে করি যে 5 থেকে 20% বৃদ্ধি পেলো, 5 থেকে 6 হলো, এটা 10 থেকে 11 হলো, তাহলে এইখানে গুণ করলাম, 50 থেকে 66 হলো, এটা কত হলো? 50 থেকে 66 মানে 16/50 ইন্টু 100, মানে হলো 32%। এই হলো আমাদের উত্তর। আচ্ছা, আমাদের পড়ানোর মধ্যে যদি অনেক কিছু ভুল হয়ে যায়, বলতে কথা বলতে অনেক সময় ভুল হয়ে যায়, তো সেটার জন্য আমি যেহেতু প্রথম পড়াচ্ছি, তো মাঝে মাঝে আমার ওই জন্য ভুল হয়। ওরা ধীরে ধীরে পড়াতে পড়াতে আশা করছি ঠিক হয়ে যাবে। তো তোমরা সবাই ভুল হলে প্লিজ কিছু মনে করো না, কারণ আমি প্রথম পড়াচ্ছি, তো অনেক সময় কথা ভুল হয়ে যাচ্ছে। তো ওটার জন্য প্লিজ ওটা সবাই সাপোর্ট করো, ওটা ধীরে ধীরে আমরা ঠিক করব ধীরে ধীরে। তো আমার পড়াতে পড়াতে যখন অভ্যস্ত হয়ে যাবে, এই ভুলগুলো আর হবে না। দেখো, এবার নেক্সট কি বলেছে যে একটি সার্কাসের টিকিটের দাম 50% বৃদ্ধি পেল, দর্শকের সংখ্যা 20% কমলো, আয় বৃদ্ধি। এবার দেখো, এই যে আয়, এই আয় মানে কি? অর্থাৎ
আমার ধরো তুমি একটা পার্ক খুলেছো, এবার এই পার্কে কি আসবে, পার্কে ধরো প্রতিটা টিকিটের দাম 5 টাকা, ঠিক আছে। এবার মনে করো 10টা দর্শক আসলো, তাহলে টোটাল তোমার কামাই কত হলো, 50 টাকা। এখানে আমি ওটাই বোঝাতে যাচ্ছি যে পার্কের যে আয়, এই পার্কের আয় মানেটা কি, যে এই যে একটা টিকিটের দাম প্লাস দর্শকের সংখ্যা, বোঝা গেল, একটা যে টিকিটের দাম প্লাস দর্শকের সংখ্যা, এইটাই তোমার আয়। তাহলে এইটাকে আমি দুটো পদ্ধতিতে করতে পারি। এক তো ওই যে এই প্রসেসটা আমাদের ছিল 50, এই যে প্লাস মাইনাসের যে সূত্রটা, প্লাস প্লাস 50 মাইনাস 20 বাই 100। এবার এই যে প্লাস আর মাইনাস, এই মাইনাস আর মাইনাস হলে এইটাও এখানে কিন্তু কেটে, অর্থাৎ 50 আর 20 বিয়োগ করলে 30, এখানে কিন্তু তখন কিন্তু আমাদের কি হবে, এটাও মাইনাস হয়ে যাবে। যে 5 দুগুণ 10, এটা হলো 1000 বাই 100, এটা কিন্তু 20% হয়ে গেল। এবার যদি আমি রেশিওর মাধ্যমে করি, তখন কি বলেছে যে 50% বৃদ্ধি পেয়েছে, যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 50%, মানে 2 থেকে 3 হলো। আবার কি বলছে, দর্শকের সংখ্যা কমলো। এখানে আমি কি বুঝালাম, যে টিকিটের সংখ্যা, মানে ধরো তোমার প্রতিটা টিকিটের দাম 5 টাকা, টিকিটের দাম 5 টাকা, আর দর্শক আসলো, দর্শকের সংখ্যা 10টা, তাহলে তোমার আয় হলো কত, 50 টাকা, ঠিক। তাহলে এখানে কি বললো, যে টিকিটের দাম 50% বৃদ্ধি পেলো, তাহলে টিকিটের দাম 2 থেকে 3 হলো, দর্শকের সংখ্যা কত পার্সেন্ট কমলো, 20% কমলো, তাহলে 5 থেকে আবার 4 হলো, ঠিক আছে। তাহলে এইখানে 5 আর 2 গুণ করলাম 10, কেন গুণ করতে হবে, যে বোঝালাম, যে দর্শকের টিকিটের দাম 5 টাকা, দর্শক আসলো 10টা, তাহলে তোমার এই জন্য গুণ করলাম এখানে, 3 4 12, তাহলে 2/10, এটা মানে কত, 20%। এইভাবে আমাদের কাজ করতে হবে, স্মার্ট অ্যাপ্রোচ। টপার আর নর্মাল, যাদের টপার আর যাদের সিলেকশন হয়, আর যারা নর্মালি স্টাডি করে, তাদের মধ্যে একটাই ডিফারেন্স থাকে, পদ্ধতির। অঙ্ক দুজনেই পারবে, কিন্তু পদ্ধতির ডিফারেন্স থাকে, ওই পদ্ধতির ডিফারেন্সের জন্যই সিলেকশন তাদের হয়, আর বাকিদের সিলেকশন হয় না। মেন হলো পদ্ধতি। এবার দেখো কি বলেছে, যে প্রতি ঘন্টায় বেতন 50% বৃদ্ধি পেলো, কাজের মোট ঘন্টার সংখ্যা 20% কমলো, তার বেতনের উপর কি প্রভাব হবে। এটাও তাই, মানেটা বোঝো, যে ধরো প্রতি ঘন্টার বেতন তোমার ছিল 10 টাকা, তুমি মনে করো 10 ঘন্টা কাজ করছো, তাহলে তোমার একদিনের বেতন হবে কত, 100 টাকা। তাহলে এইখানেও আমি কি করবো, এই দুটো গুণ করে তবেই তো আমি টোটাল বেতনটা পাবো। তাহলে এখানে কি বলেছে, এখানে আমি নর্মাল রেশিওতে করছি, তোমরা ওই পদ্ধতিতে এই যে উত্তরটা, এই উত্তরটা তোমরা আমাকে কমেন্টে বলো। আমি একটা পদ্ধতিতে করছি। প্রথমে দেখো কি বলেছে, 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 4 থেকে 5 হয়েছে। ঘন্টার সংখ্যা 20% কমেছে, তাহলে এটাও 5 থেকে 4 হয়েছে। তাহলে এই যে উত্তরটা, এটা তোমরা কমেন্টে সবাই বলো, অ্যান্সার কত হবে, অ্যান্সার কত, কত অপশন হবে সেটা বলো। এটা সবাই কমেন্টে আমাকে জানো। দেখো, সালমান খানের আয় প্রথমে 8% বৃদ্ধি পেলো, পরে 8% কমলো। আচ্ছা, কোনো জিনিসের বৃদ্ধি, এখানে একটা সূত্র আছে আমাদের, কোনো জিনিসের বৃদ্ধি a% হলো, তারপরে আবার সেম a% কমলো, এর ক্ষেত্রে যে সূত্রটা, যে -a²/100, এই মাইনাসটার অর্থ কি, যে a²/100% কমলো, এই হলো উত্তর। তাহলে এইখানে কি হবে, যে 8% বৃদ্ধি পেলো, তার সূত্র কি বললাম, যে 8²/100 কমবে, তাহলে 0.64% ডিক্রিজ, এই যে 0.64% ডিক্রিজ, এই হলো উত্তর। আচ্ছা দেখো, এইখানে কি বলেছে,
দেখো, রাফায়েলের দাম প্রথমে 16.23% বৃদ্ধি পেল, তারপর 17.17% কমলো। মোট দামে কি পরিবর্তন হবে? দেখো, এইখানে 17.17 মানে কত? সবাই আমাকে এটা কমেন্টে জানাও। দেখো, 16.2-3 এটা মানে হলো 1/6। আর 17.17 মানে কত? সবাই বলো তো দেখি, 17.17 মানে কত? 17.17 মানে হলো কত? 17.17 মানে দেখো, এটাকে আমি ভেঙে বলি তো। 7 49 আর 4 7 7 119, 120/700। এটা ভাঙলে কত পাবো? 6/35। তাহলে এইটা হলো আমার কত? 6 থেকে 7। এইটা হবে কত? 35 থেকে 41। তাহলে এই 7 দিয়ে বলছিলাম কি কোনাকুনি আমাদের কাটতে হয়। তাহলে এই যে 30, 5 6 30, আর এদিকে কত হলো? 41। তাহলে বৃদ্ধি পেলো কত? 11/30 ইন্টু 100। তাহলে এখানে হলো 110/3%। তাহলে 110/3 মানে কত? 110/3 মানে হলো, দেখো, 100/3 মানে 33.1/3। তাহলে 110/3 মানে 3×3 = 9, 20 3 6 18, 36.2-3%। তাহলে এইটা উত্তর হবে নান অফ দিস। এই হলো উত্তর। এই জিনিসগুলোকে ভাঙা শিখতে হবে তাড়াতাড়ি। এবার তাড়াতাড়ির জন্য প্রথমত টেবিল মুখস্থ রাখতে হবে। যাদের টেবিল মুখস্থ নেই তাদের এইভাবেই করতে হবে, কিন্তু টেবিল মুখস্থ রাখলে ক্যালকুলেশন তোমারই তাড়াতাড়ি হবে। ক্যালকুলেশন যত তাড়াতাড়ি হবে, পরীক্ষার কোশ্চেন তত তাড়াতাড়ি সলভ হবে। আচ্ছা, এটা আমি আবার বলি। দেখো, 16.2-3 মানে হলো 1/6, এই তো। 17.1-7 মানে হলো 120/700। এটাকে যখন ভাঙবো তখন আমি পাবো হলো 6/35। বোঝা গেল? এইবার বৃদ্ধি পেয়েছে, দুই ক্ষেত্রেই কি হয়েছে? দুই ক্ষেত্রে কি হয়েছে? সরি, দুই ক্ষেত্রে, এক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে আর এক ক্ষেত্রে কমেছে। এর আগেটা আমি দুই ক্ষেত্রে বৃদ্ধি দেখিয়েছিলাম। এবার এইখানে যদি কমে, কমার ক্ষেত্রে এটা কি হবে? যে প্রথমে হলো 6 থেকে 7, পরে কি হলো 35 থেকে, এখানে কত হবে? 35 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 29। তাহলে 30 থেকে হলো 29 আমার। তাহলে এটা হলো 1/30 ইন্টু 100। 3.33% ডিক্রিজ। এইভাবে আমাদের করতে হবে অঙ্কগুলোকে। এটা এই ক্ষেত্রেও নান অফ দিসই করা। দেখো, একজন ওয়ার্কার ঘন্টায় 2800 টাকা প্রতি উইকে আয় করে। যদি তার ঘন্টার মজুরি 20% বৃদ্ধি হয়, কাজের ঘন্টা 25% কমে যায়, নতুন মজুরি। অর্থাৎ দেখো, এইখানে আমাকে এইটা দিয়ে দিয়েছে, এইটা তাহলে আমাকে যে রেশিওর যে আমি প্রবলেম গুলো করছিলাম, অর্থাৎ ঘন্টার মজুরি কত হলো? 5 থেকে 6 হলো। কাজের ঘন্টা 25% কমে গেল, অর্থাৎ 4 থেকে 3 হলো। তাহলে আগে কত ছিল? 20, এখন হলো 18। এটা কাটলে কত হবে? 10, আর এটা হবে 9। তাহলে 10 আর 9 হলো। তাহলে 10-এর যদি 2800 হয় মান, তাহলে 9-এর মান হবে হলো 2520। এটাই আমাদের উত্তর। এইবার আমি এখানে সংক্ষেপে বার করবো, আমি এত ক্যালকুলেশন গুণন আমি করতে যাব না। এইখান থেকে জাস্ট আমি দেখবো যে কোনটা 9-এর ফ্যাক্টর আর 7-এর ফ্যাক্টর, অর্থাৎ 7 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে। দেখো, এখানে তো 9 দিয়ে এইটা তো এমনি বাদ, এই দুটো যাবে না। 9 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে, কিন্তু 7 দিয়ে একমাত্র এইটাই যাবে, অর্থাৎ 7-এর ফ্যাক্টর।
কেন 7-এর ফ্যাক্টর? 7-এর ফ্যাক্টর এই কারণেই যে 9-এর সঙ্গে যখন আমি 280 গুণ করব, এই যে 280টা, এই 28টা, এটা হলো 7 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে। তাহলে 7-এর যে ফ্যাক্টর, 7-এর ফ্যাক্টর একমাত্র 252। 7-এর সঙ্গে 36 গুণ করলে তবে 252 আসে। সেই কারণে আমাদের উত্তর একমাত্র এইটাই হবে। এটা এটা হলো ক্যালকুলেশনের শর্টকাট ট্রিক। ট্রিক বলতে কিছু না, যখন ক্যালকুলেশন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন এইগুলো ধীরে ধীরে অটোমেটিক, কিন্তু তার জন্য অঙ্ক প্র্যাকটিস করতে হবে। দেখো আবার বলছে কি যে তেলের দাম 20% কমলো, গৃহিণী তেলের উপর খরচ 36% বাড়ালো। দেখো তেলের দাম কত কমেছে বলেছে, যে 5 থেকে 4 হয়েছে, গৃহিণী খরচ 36% বাড়ালো। 36% যদি বাড়ায়, 36% যদি আমি ভগ্নাংশে লিখি কত পাবো? 36/100, 36/100 লিখলাম। আচ্ছা, ভালো কথা। তাহলে এটাকে আমি কাটবো এখন, 18/50, আবার কাটলাম 9/25, আর তো আর কাটবে না। তাহলে 25 থেকে কত বলেছে? 34। তাহলে এবার এটা গুণ করবো, 125 হলো, আর এটা 3 4 আবার 120, 136 হলো। এইবারে দেখো কি বলেছে, তাহলে এবার দেখো যে তেলের দাম 20% কমেছে, তাহলে 20% আমি কমিয়েছি, গৃহিণী তেলের উপর খরচ 36% বাড়ালো, তাহলে 36% বাড়িয়েছি, মানে কত করেছি? এটা 4 নং 36, 4 5 100, 25 থেকে 34 করেছি। তাহলে এইখানে 25 থেকে 34, এই দুটো গুণ করে কত আসলে? 125, এই যে গুণ করে আসলে হলে 136। তাহলে টোটাল কত বৃদ্ধি হলো? 11 বৃদ্ধি হলো, 125-এর উপরে ইন্টু 100, 4, এটা 5, 8.8 হবে। এখানে উত্তর ভুল আছে, সবাই একটু কারেকশন করে নাও। এটা হবে 8 পূর্ণ 4/5%। এটা হয়তো যে টাইপিস্ট সে হয়তো টুকতে ভুল করেছে, 8.8 হবে উত্তর। দেখো এবার কি বলছে, যে গমের যে কনজাম্পশন, অর্থাৎ কনজাম্পশন মানে কি বলেছিলাম? গমের ভোগ। গমের ভোগ কি হলো? 20%, কি বলেছে? 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক। তাই গমের ভোগ আমি কি করলাম? 20% বাড়ালাম, ভালো কথা, বাড়িয়ে দিয়েছি। এবার খরচ 50% বৃদ্ধি পেলো, অর্থাৎ 2 থেকে 3 হলো। তাহলে এখানে হলো 10, এখানে হলো 18। তাহলে 8/10 মানে কত? এই যে বৃদ্ধি কত? 8, কার উপরে? 10-এর উপরে, মানে হলো 80%। এখন এবার শর্টকাটে করা শিখতে হবে। কি ব্যাপার, এখানে অপশন গুলো সমস্ত ইয়ে করে রেখেছে, সব গন্ডগোল করে রেখেছে সব। এটা 80% বৃদ্ধি হবে, কিন্তু অপশন গুলো সমস্ত গন্ডগোল করে দিয়েছে। দেখো এইবার আসলে একটু অন্য ধরনের অঙ্ক। অন্য ধরনের মধ্যে কিছুই না, এইখানে দেখো, আর তোমাকে বলবে যে হলো, এইটা বলার আগে আমি বলে নিই, এই ধরনের অঙ্কে মেনলি কি থাকবে তোমার, তোমাকে একটা বলে দেবে যে কোনো জিনিসের প্রাইস, অর্থাৎ গম হোক বা কোনো কিছু হোক, তার যে দাম, তার দাম বললো হলো 100% বাড়লো, 5% বা 6% বাড়লো। তো বাড়লে অর্থাৎ এ থেকে বি হলো। এবার তোমাকে বলবে যে ওই এখন কি করবে, যে ও আগে, তাহলে এইখানে আমাদের যদি আনচেঞ্জ থাকে, অর্থাৎ এখানে যদি 1:1 থাকে, তাহলে এটা হবে B:A, ঠিক আছে। এবার ও তোমাকে বলে দেবে যে আগে এইখানে এত কেজি বা এত কেজি পারচেস করতো, যেটা আমি এখানে বলেছি এত কেজি কিনতো, তাহলে এখন তাহলে কত কিনছে, বা এই দাম, এই চারটার মধ্যে যে কোনো একটা বার করতে বলবে।
তো এইটা আমরা অঙ্কের মাধ্যমে কিভাবে করতে হয় এটা আমরা দেখব। দেখো কিভাবে করতে হবে এবার দেখো, যে এখানে কত বলেছে যে গমের দাম বা ডালের দাম 20% বৃদ্ধি পেয়েছে, যে 5 থেকে 6 হয়েছে। এবার একজন ব্যক্তি প্রাথমিকভাবে 60 কেজি ডাল ক্রয় করে একই পরিমাণ টাকায়, তাহলে একই পরিমাণ টাকায়, অর্থাৎ ওর কিন্তু ব্যয় চেঞ্জ হয়নি, যে ব্যয় হলো 1:1ই আছে। এইখানে ছিল হলো 6 কেজি, এখানে হলো 5 কেজি, তাহলে এইখানে আমাদের জাস্ট চেঞ্জ হয়েছে। তাহলে আগে যদি 60 কেজি কিনতো, ভালো কথা, আগে তো তাহলে কত কিনতো, আগে কিনতে হলো 60 কেজি, তাহলে এখনো কত কেজি কিনবে, তাহলে আগে ওর যা দাম ছিল আগে কিন্তু 60 কেজি, তাহলে এখন এখন কিনবে কত, এখন কিনবে হলো 50 কেজি, কারণ এটা আনচেঞ্জ আছে। এই হলো সিস্টেম। তাহলে এইখানে যেহেতু আমি কত পার্সেন্ট বাড়িয়েছি, এইখানে যেহেতু 20% বাড়িয়েছি, ঠিক আছে, এইখানেও আমার কিন্তু কমবে। কমবে বলতে কি, এইখানে আমি 20 দাম যদি 20% বাড়লে, তাহলে যে খরচা যদি সেম থাকে, তাহলে আমাকে খাওয়া কমাতে হবে স্বাভাবিকভাবে। ব্যাপারটা বোঝো, ধরো একটা লেস কেউ খাচ্ছ, লেস আগে 10 টাকায় ধরো কিনতে 44 গ্রাম পাওয়া যেত, এখন দিনের দাম বাড়ছে, লেসের দাম সেই 10 টাকায় রেখেছে, ঠিক আছে, কিন্তু গ্রাম কিন্তু কমে গিয়েছে 30 গ্রাম বা 35 গ্রাম, আমি ওটাই বলতে চাইছি এখানে। এবার দেখো কি বলেছে, একজন লেবার 60 ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করে, মজুরি হিসাবে 2400 টাকা আয় করে। যদি তার ঘন্টার মজুরি 40% বৃদ্ধি পায়, কাজের সময়কাল এত কমে যায়, আয়ের শতকরা পরিবর্তন, ভালো কথা। এখানে আমাদের কত ঘন্টা কাজ করলো, কি কাজ করলো, অর্থাৎ 60 আর 24, 2400, এই যে এই দুটো, এগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। আমরা জাস্ট এখানে কি বলেছে, উত্তরের সাথে অপশনে দেখো যে পার্সেন্টেজ চেঞ্জ বলেছে, তাহলে পার্সেন্টেজ যদি আমাদের চেঞ্জ বলে, তাহলে আমাদের এইগুলো কিচ্ছু আমাদের করতে হবে না, এইগুলো আমাদের ফর শো। তাহলে এখানে কি বলেছে 40% বৃদ্ধি পায়, তাই 40 মানে কত, 2/5, এটা তার মানে কত হয়, 5 থেকে 7। আবার এইটা কি হবে, 16.2-3% কমে যায়, মানে 6 থেকে 5 হয়ে যায়, তাহলে এই 5 কেটে গেল, 6 থেকে 7 হলো, তাহলে এটা কি হবে, বৃদ্ধি, তাহলে 1/6 মানে কত, 16.2-3%, এই যে 16.2-3%, অপশন ডি। এবার দেখো, এবার কি বলেছে যে ইন অ্যান এক্সপ্রেশন, অর্থাৎ এক্স ওয়াই রাশিতে উভয় চলক এক্স ওয়াই এর মান 20% কমলো, তাহলে এতে এক্স ওয়াই রাশির মান কত পার্সেন্ট চেঞ্জ হলো, দেখো কি বলেছে 20% কমেছে। তাহলে আমি কি বলছিলাম একটা সূত্র, যে কোনো জিনিস যদি সেম পার্সেন্টেজ কমে, তাহলে আমি বলেছিলাম এই সূত্রটা লাগাতে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস এ বি, এ মাইনাস এ বি বলছে প্লাস এ বি বাই 100। তাহলে এখানে আমাদের উত্তরটা কি রকম আসবে, তাহলে ব্যাপারটাকে বুঝে নাও, আগে রেশিওর মাধ্যমে করাই তারপর বলি এটা। দেখো এখানে কি বলেছে 20% কমেছে, অর্থাৎ 5 থেকে 4 হয়েছে, এটাও তাই 5 থেকে 4 হয়েছে, তাহলে কত হলো, 25 থেকে 16 হলো, তাহলে 25 থেকে যদি 16 হয়, কত কমেছে, 9 কমেছে, কার উপরে, 25-এর উপরে ইন্টু 100, মানে হলো 36%। এইবার আমি যদি ফর্মুলার মাধ্যমে করি, ফর্মুলাতে একটাই ফর্মুলা এর, দুই ক্ষেত্রে, অর্থাৎ দুটোই যদি কমে যায়, অর্থাৎ এইটাও মাইনাস এ পার্সেন্ট, এইটাও মাইনাস বি পার্সেন্ট, তাহলে এখানে সূত্র একটা, এ প্লাস বি
মাইনাস এবি বাই 100, দুটো যদি কমে যায় তখন আমাদের এইটা হলো পার্সেন্টেজের সূত্র। অর্থাৎ এখানে আমি বসিয়ে দেখি এবার, তাহলে 20 প্লাস 20 মাইনাস 20 ইন্টু 20 বাই 100, এখানে 0 0 কাটলাম, তাহলে 40 মাইনাস 4, এই হলো আমাদের উত্তর 36%। আমি সূত্র দিয়ে দুইভাবেই করে দেখালাম অঙ্কটাকে, যে যেভাবে খুশি এটাকে করতে পারে। এবারে কি বলছে দেখো, যে চালের দাম প্রতি 3 কেজি প্রতি কেজি থেকে বেড়ে 4 প্রতি কেজি হলো, খরচে কোনো পরিবর্তন হয়নি, চালের ভোগের উপর প্রভাব নির্ণয় করো। দেখো এখানে জাস্ট ওই পার্সেন্টেজ দেয়নি, আমাকে খালি কি বলেছে যে 3 থেকে 4 হয়েছে, আমরা রেশিওর মাধ্যমে করছি, তাহলে দামের কোনো তো ব্যাপার নেই এখানে। এইখানে সেম থাকবে, অর্থাৎ খরচা কিন্তু সেম থাকবে, এটা হলো এক্সপেন্ডিচার, এটা হলো দাম, আর এটা হলো কনজাম্পশন। তাহলে এইখানে এক্সপেন্ডিচার যদি সেম থাকে তাহলে এইখানে একই হবে, মানে এইটা জাস্ট উল্টে যাবে। তাহলে এখানে কত হবে, এই 4 থেকে 3 হলো, মানে 1 কমলো কার উপরে, 4-এর উপরে, ইন্টু 100, এটা মানে এই মাইনাসটার মানে হলো কমলো, এই যে এই মাইনাসটার মানে হলো কমা। এবার কি বলেছে দেখো, যে কনজাম্পশন অর্থাৎ গমের ভোগ 20% বৃদ্ধি পেলে খরচ 50% বৃদ্ধি হলে দামের উপর কি প্রভাব পড়বে। যেটা 5 থেকে 6 হলো, খরচ কত বৃদ্ধি পেয়েছে বলেছে, 50% বৃদ্ধি পেয়েছে, 2 থেকে 3 হয়েছে। এটা এই অঙ্কটা আগে আমরা করেছি, এর উত্তর কত হবে সবাই বলো। এই অপশন কিন্তু ভুল আছে, এখানে কত হবে তোমরা সবাই কমেন্টে বলো এটাকে। দেখো এবার যেটা বলছিলাম, যে বৈশালী এখানে দেখো প্রাইস যা বেড়েছে কনজাম্পশন কিন্তু সেম রেটে কমেছে, তাহলে এই ক্ষেত্রে একটাই ফর্মুলা বলছিলাম, যে মাইনাস এ স্কোয়ার বাই 100, 25 কত হয়, 625 বাই 100 মাইনাস, তাহলে 6.25% কমলো, এই হলো উত্তর আমাদের। দেখো নেক্সট কোশ্চেন, যে এটাও তাই, এর উত্তরটা সবাই তোমার কমেন্টে বলবে, যে দাম কত কমেছে, 20% কমেছে, মানে 5 থেকে 4 হয়ে গেছে, এইখানে 1:1 আছে, তাহলে এই উত্তর, এই যে রেশিওটা এটা রিভার্স হয়ে যাবে এখানে। তাহলে আগে যদি সে 160 কেজি চাল কিনতো, তাহলে এখন কত কেজি কিনবে, এখন 200 কেজি কিনবে, এই হলো আমাদের উত্তর। এটাও দেখো সেম অঙ্ক, যে এখানে কি বলেছে, যে 20% বৃদ্ধি পেয়েছে ডালের দাম, অর্থাৎ 5 থেকে 6 হয়েছে, এখন তাহলে কি হবে, 6 থেকে 5 হবে। আগে কত কিনতো, 60 কেজি, এখন তাহলে কত কিনবে, 50 কেজি। এইভাবে এক লাইনে অঙ্ক করতে হবে, তবেই সে সিলেকশন হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখি, আচ্ছা এই যে টাইপটা, এইটা আমরা নেক্সট দিন করব। এইখানে তোমাকে ওই যে বলেছিলাম যে 4টা ভ্যারিয়েবল, ওই 4টা ভ্যারিয়েবলের একটা কোশ্চেন, তো নেক্সট ডে থেকে আমরা নিউ টাইপটাকে শুরু করব। আজকের মতো এই পর্যন্তই।
তো আজকের মতো এই পর্যন্ত। সবাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের মোটিভেশন দেয় নেক্সট ভিডিওগুলো আনার জন্য। এবং সবাই আমার ভিডিও অনেকের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, যাতে আমার যে উদ্দেশ্য ফ্রি এডুকেশন, ফ্রি অফ কস্ট, সেটা যাতে সবার মধ্যে পৌঁছাতে পারে। তোমরা শেয়ার করলে আমরা আরো, আমাদের চ্যানেল বড় হবে, আমাদের চ্যানেল আরো গ্রো করবে। সুতরাং সবাই আমাদের চ্যানেলগুলোকে, ভিডিওগুলোকে শেয়ার করো, সাপোর্ট করো, যাতে আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।